Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome to Soul Academic Care. আমি সাইফুল ইসলাম আপনাদের সাথে আজকে আমরা দেখব মোশন বা গতি। মোশনের আরেক নাম হচ্ছে গতি। যদি আমরা অনেকে আছে মোশন বলতে বুঝি না যে মোশন আসলে কি, তাহলে তাদের জন্য গতি। গতি আজকে সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট আমরা এর আগে করেছি, আজকে হচ্ছে সেকেন্ড পার্ট। তো গত ক্লাসে আমরা কি কি করেছি একটু দেখে নিই। গত ক্লাসে আমরা সরল কি জিনিস সেটা দেখেছি, বেগ বলতে কি বোঝায় সেটা দেখেছি, প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো কি সেটা বোঝাতে ট্রাই করেছি। তারপর গতি কতগুলো প্রকারের দেখেছি। এবং আমরা বেগ নিয়ে একটা সূত্র দেখেছিলাম, সূত্রটা ছিল x ইকুয়ালস টু vt। আপনাদের অবশ্যই মনে আছে। তো আজকে গতির সেকেন্ড পার্টে আমরা দেখব ত্বরণ। ত্বরণ কি জিনিস সেটা দেখব। ত্বরণ হচ্ছে মূলত সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধির হার। ত্বরণকে কি দ্বারা প্রকাশ করে? বেগকে যেরকম এ দ্বারা প্রকাশ করে, বি দ্বারা প্রকাশ করে, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করে। এখানে সময়ের সাথে বেগ বৃদ্ধির হার বলতে কি বোঝায়? ধরেন একটা বস্তু প্রথমে বেগ নাই, বেগটা 0, তো প্রতি 2 সেকেন্ড টাইমে 2 ত্বরণে চলতেছে। প্রথম সেকেন্ডে তার বেগ হবে 2, তারপর সেকেন্ডে তার বেগ হবে 4, অর্থাৎ 2 করে বাড়বে। তারপরে 6, তারপরে 8, তারপরে 12, তারপরে 16, 18, এমনি কন্টিনিউয়াসলি চলতে থাকবে। অর্থাৎ বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। অর্থাৎ 2 ত্বরণ মানে প্রত্যেকবার বেগের সাথে 2 করে ত্বরণ যুক্ত হবে। অর্থাৎ 2 এর পরে 4, 2 যোগ 2 4, এরপরে 6, 2 যোগ 2 যোগ 2, 4 যোগ 2 6। বুঝতে পেরেছি? বেগের যেরকম একটা সূত্র আছে, যে সূত্র দিয়ে আমরা খুব সহজেই যে কোনো ম্যাথ করতে পারি, সেম টু সেম ত্বরণের সূত্র আছে, সেটা হচ্ছে x equals to u cube plus half at square। এখানে u cube নিয়ে ধরেন আমি যে বস্তুটা বলছিলাম, বস্তুটার উপর আগে অবস্থা বলছিল u equals to 0, অর্থাৎ স্থির থাকলে u 0 হয়, এবং যদি গতিশীল একটা বস্তু চলতে থাকে তাহলে সেটা যে কোনো u হতে পারে। u মূলত কোন একটা বস্তু চলার আগে বস্তুর যে একটা বেগ থাকে, বস্তুটা চলার আগে বস্তুর যে একটা বেগ থাকে সেটা হচ্ছে u, সেটা কি u। আর টিটা হচ্ছে সময়, যেখানে আমরা এই জায়গায় যেটা ছিল ওটাই এ, কি এই জায়গায় এ হচ্ছে ত্বরণ। ঠিক আছে? ইউ অর্থ বোঝা যাচ্ছে আদি বেগ বা ফার্স্টে যে বেগটা থাকে শুরুর সময়, সেটাকে ইউ দ্বারা প্রকাশ করে, এবং লাস্টে যে বেগটা হয় তাকে ভি দ্বারা প্রকাশ করে। যেহেতু সমবেগের ক্ষেত্রে ভি আর ইউ দুটাই সমান, তাই দুটাকে একসাথে করে ভি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ বেগের কোনো তারতম্য নেই, বেগ সমবেগ না, সমান বেগ। তো এই কারণে সেখানে ভি দ্বারা প্রকাশ করা হয়। সেখানে ইউ কেও ভি দ্বারা প্রকাশ করা হয়, ভি কেও ইউ দ্বারা প্রকাশ করা হয়।
আমরা একটা ম্যাথ করি। একটা গাড়ি এদিকে যাচ্ছে, ছিল, অর্থাৎ যদি বলে স্থির ছিল গাড়িটা, তার মানে গাড়ির ইউ কত হবে? শূন্য। গাড়ি স্থির মানে ইউ শূন্য। তারপর আপনার টায়ার কারণে গাড়িটি যাচ্ছে, আপনাকে বলা হলো 20 সেকেন্ড পর গাড়ির বেগ কত? কি বলবো? 20 সেকেন্ড পর গাড়ির বেগ কত? সিম্পল সূত্রটা বসাই দিই, ইউ জিরো ইন্টু টি প্লাস 1/2 হাফ, এখানে এর ভ্যালু কত? 4m/1। তো এখানে জিরোর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে জিরো আছে, প্লাস আমরা এখানে হাফ, এখানে 4, যদি এটা দিয়ে এটা কাটি তাহলে থাকবে 2, অর্থাৎ 2t²। এটা কি 2t² অর্থাৎ 20² অর্থাৎ তো 400 800 কিলোমিটার, 800 মিটার, বুঝতে পেরেছি? 800 মিটার। ক্লিয়ার ব্যাপারটা? বুঝতে পেরেছি সবাই? এইভাবে আপনার ত্বরণ বের করতে পারবেন যে কোনো সমীকরণ থেকে, যে কোনো সূত্রতে, প্রশ্ন থেকে ইজিলি বের করবেন। এখন আমরা দেখি ত্বরণের আরেকটা ভার্সন আছে, সেটা হচ্ছে মন্দন। আরেকটা ভার্সন আছে যেটার নাম মন্দন। মন্দন জিনিসটা কি? মন্দন এটা কি? সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে আমরা তখন দেখছি, কিন্তু যদি বৃদ্ধি কথাটা না থাকে, সেটার পরিবর্তে এটার উল্টাটা অর্থাৎ হ্রাস কথাটা থাকে, হ্রাসের হারকে ত্বরণ বলে। সময়ের সাথে বেগ হ্রাসের হারকে ত্বরণ বলে, অর্থাৎ সময়ের সাথে বেগটা কমতে থাকবে। মন্দনকেও এ দ্বারা প্রকাশ করে, যেহেতু এটাও একটা ত্বরণের মতোই, কিন্তু ত্বরণের অপোজিট, তাই এটাকে দ্বারা প্রকাশ করে। এখন আমি এখানে একটা মানে প্রমাণ দেখাই। এখানে একটা প্লেট 281 বেগে যাচ্ছে, তো যেতে যেতে এটা 120 মিটার গেল। 120 মিটার যাওয়ার পর এটা থেমে গেল। যাওয়ার পর থেমে গেল এবং 120 মিটার যেতে সময় লাগছে 4 সেকেন্ড। 4 সেকেন্ড পর 120 মিটার দূরত্বে গিয়ে থেমে গেল। যদি বলা হয় এটার মন্দন কত, যেহেতু এটা কমতেছে, সময়ের সাথে বেগ না কমলে তো থেমে যাবে না। যদি বেগ না কমে তাহলে তো থেমে যাবে না। যেহেতু বেগ কমতে কমতে থেমে গেছে, সেহেতু একটা মন্দন আছে, এই মন্দনটা আমরা এখন বের করবো। মন্দনের সূত্র হচ্ছে ইউটি, জাস্ট মাইনাস হবে, যেহেতু বেগ কমতেছে সেহেতু মাইনাস। এখানে সূত্রটা বসাই, ফার্স্টে বেগ ছিল 200 ইন্টু টি 4 মাইনাস এ আমরা বের করবো 200 ইন্টু 4 800 মাইনাস হাফ, হাফ হবে না, 2t
2t না 2a হবে, এটা কিভাবে বুঝছেন? হ্যাঁ 2a হবে। 2a কিভাবে হলো? কারণ এখানে t যেটা ওটা ছিল 4 সেকেন্ড, তো 4 এটা উপরে আসছে এবং নিচে 4 যেটা কাটলে থেকে 2 এবং 2a তাই 2 বুঝতে পারছি। যদি স্কোয়ার আছে তার স্কোয়ার হচ্ছে 16, তাহলে এই জায়গা হবে 2a। তো যদি স্কোয়ার না থাকতো, যেহেতু স্কোয়ার স্কোয়ার আছে, তো এই জায়গা হবে 8 8a। এখন হবে 120, তো এটাকে ভাঙালে হয়, যদি দুই পাশে নিয়ে যাই তাহলে কত হয়? 8 কে পাশে নিয়েছি, 8a ইকুয়ালস টু 800 মাইনাস 120, অর্থাৎ a ইকুয়ালস টু, বিয়োগ করেন, যেটা বিয়োগ করেন এখানে আছে 685, 8 থাকলে দেন এর মান বের করতে হলে এই 685 কে 8 দিয়ে ভাগ করি, তাহলে আসবে a ইকুয়ালস টু 85। a ইকুয়ালস টু কত আসবে? 85 আসবে। a ইকুয়ালস টু 85 আসবে। a ইকুয়ালস টু 85 আসবে। ক্লিয়ার ব্যাপারটা? তো মন দেখলাম। এরপর আসে বন্ধনের পরে আসে হচ্ছে আপনার বন্ধনের পরে আসে নিক্ষিপ্ত বস্তু। আরেকটা হচ্ছে উদয়মান বস্তু। এই দুটো আছে। নিক্ষিপ্ত বস্তু বলতে কি বোঝায়? একটা বস্তু যেটাকে আমি ফেলে দিলাম এবং সেটা নিচের দিকে পড়তেছে, এই জায়গায় মাটি গ্রাউন্ডে হিট করতেছে, এই যে টাইমটা, এই টাইমটাকে বলা হয় নিক্ষিপ্ত বস্তু, বা এই টাইমের বস্তু যা হবে ওটাকে বলা হয় নিক্ষিপ্ত বস্তু। তার উল্টাটা যদি হয় একটা বস্তু, সেটাকে আমি উপরের দিকে ছুড়ে মারলাম, তো ওঠার যে টাইমটা, ওঠার এই টাইমটা সেটা হচ্ছে উদয়মান বস্তু, এবং এই এই বিন্দুতে যাওয়ার পর বস্তুটা থেমে যাবে, তার বেগ হবে 0। বুঝছে? আর নিক্ষিপ্ত বস্তুর এই জায়গা বেগ থাকে 0, এবং এই একেবারে লাস্ট মোমেন্ট এসে বেগ ম্যাক্সিমাম হয়। এইটাও দেও লাস্ট মিনিটে এসে বেগ ম্যাক্সিমাম হয়, অর্থাৎ গ্রাউন্ডের সবচেয়ে কাছ থেকে বেগ হবে ম্যাক্সিমাম। ক্লিয়ার ব্যাপারটা? তো এখন নিক্ষিপ্ত বস্তুর কিছু সূত্রগুলো দেখি। একটা সূত্র আছে কিছু সূত্র, এটা কিছুটা, যেটা হচ্ছে ত্বরণের সূত্র। প্রথমে বুঝতে হবে এখানে ত্বরণের সূত্র কেন বুঝবে, কারণ একটা বস্তু যদি উপর থেকে নিচে পড়ে, তাহলে বস্তুটা ধরেন কোন একটা বেগে পড়তেছে, ধরেন ভি বেগে পড়তেছে, কিন্তু আমরা অধ্যায় 3 আমরা শিখবো যে নিউটনের আরেক, নিউটন বলেছেন যে পৃথিবীর একটা মহাকর্ষ বল আছে, সেটা হচ্ছে জি, যেটা প্রত্যেকটা বস্তুকে নিচের দিকে টানে। তো সেই বলটাও সম্ভবত ভি এর সাথে যোগ হচ্ছে, অর্থাৎ সেখানে ভি হবে নেট ভি, বা মেন ভি হবে ভি প্লাস জি। তো যেহেতু ভি প্লাস জি, অর্থাৎ সময়ের সাথে সাথে জিটা হচ্ছে যেহেতু একটা ত্বরণ, সেই ত্বরণটা সময়ের সাথে ভি সাথে যোগ হচ্ছে, তার মানে এটা একটা ত্বরণ। আর যদি ত্বরণে পড়ে তাহলে সূত্রটা তো আমাদের জানাই আছে, কিন্তু এটা মান হচ্ছে 9.8 ms ইনভার্স 2। মহাকর্ষে যে টান আছে সেটা
সেটা হচ্ছে 9.8 এমএস ইনভার্স 2। এখন তাহলে সূত্রটা কি হবে? তাহলে এখানে সূত্রটা হবে s ইকুয়ালস টু u t প্লাস হাফ a t স্কয়ার। এই জায়গা এটা হচ্ছে ত্বরণের সূত্র। এটা সূত্র s যেহেতু নাই, উপর থেকে এটা হচ্ছে উচ্চতা ধরা হয় h, তো এই জায়গায় h হবে h ইকুয়ালস টু u এর জায়গায় u থাকবে, t এর জায়গায় t থাকবে, স্কয়ার জাস্ট a হবে, এর জায়গায় g হবে, যেহেতু এটা হচ্ছে মহাকর্ষীয় ত্বরণ, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। যেহেতু এটা অভিকর্ষ ত্বরণ, তাই এটা এখানে জি হবে এবং টি স্কয়ার থাকবে। বুঝতে পারছি? হ্যাঁ, নিশ্চিত বস্তুর ক্ষেত্রে। আর উদীয়মান বস্তুর ক্ষেত্রে আমরা বুঝলাম যে উদীয়মান বস্তুর ক্ষেত্রে জি হবে, যেহেতু উপর দিকে উঠতেছে, আর জি অলওয়েজ নিচের দিকে, বেগ যাচ্ছে উপরের দিকে, তো নিট বেগ হবে ভি মাইনাস জি, অর্থাৎ ভি জি জি মাইনাস বি হবে। যদি বেগ বড় হয় তাহলে ভি মাইনাস জি, মানে বড়টা থেকে ছোটটা মাইনাস। ঠিক আছে, এই দুটা থেকে বিয়োগ করলে বিয়োগফল যেটা হবে ওটা হবে আসল বেগ। তো বোঝাই যেতেছে যেটা মন্দনে আস্তে আস্তে একটা পর্যায়ে থেমে যায়, যেহেতু মন্দনে যাচ্ছে তার মানে উপরে যে থেমে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে এটা মন্দনে যাচ্ছে। মন্দনের সূত্রটা কি ছিল? s ইকুয়ালস টু 2t প্লাস ut মাইনাস হাফ a t স্কয়ার। এটা ছিল মন্দনের সূত্র। তো এখানে আমরা জাস্ট s এর জায়গায় এই বসাই দিই এবং ut মাইনাস হাফ g t, তাহলে ক্লিয়ার এই সূত্র। এটা হচ্ছে তাহলে নিশ্চিত বস্তুর সূত্র, এটা হচ্ছে উদাহরণ বস্তুর সূত্র। ক্লিয়ার? ক্লিয়ার নাকি বলেন? হ্যাঁ, এই সূত্র দিয়ে আপনি যে কোনো সমীকরণ তৈরি করতে পারেন। এখানে অনেকগুলো সমীকরণ অনেক সময় লাগে, যেগুলো আপনি এই সূত্রের মাধ্যমে প্রমাণ করে বের করতে পারবেন। জি, অবশ্যই বুঝতে পারছেন। এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর সূত্র। এখন নিক্ষিপ্ত বস্তু আর উদীয়মান বস্তু দিয়ে একটা ম্যাথ করে ফেলি বোঝার জন্য। একটা বক্স নিচের দিকে পড়তেছে, বক্স জিরো বেগ ছিল, কোনো বেগ নাই, ওরা শুরু করছে এবং মাটিতে পড়ছে হচ্ছে 19 সেকেন্ড পর। প্রমাণ করছে 19 সেকেন্ড পর। আপনাকে প্রশ্ন বললো যে 10 সেকেন্ড পর বেগ কত ছিল, ঠিক আছে? এটা এরকম যে 10 সেকেন্ড পর বেগ কত ছিল। তো আমরা এটাকে এখানে ওই ক্ষেত্রটা বসাই দিই, ইউকে প্লাস জিটি স্কয়ার, এই সূত্রটা উচ্চতা বললো 100 মিটার, 100, ঠিক আছে? এবং আদিবেগ শূন্য, কিন্তু শূন্যের সাথে টি যোগ করা মানে হচ্ছে এটা পুরোটাই শূন্য। যে কোনো কিছুর সাথে যদি আপনি একের সাথে 1000 যোগ করেন শূন্য হবে। তো এখানে হবে হাফ 9.8 ইন্টু হচ্ছে 19 স্কয়ার। ক্যালকুলেশন করেন কত আসে। সরি সরি, এখানে এই সূত্র না, এখানে আরেকটা সূত্র যেটা আপনাদের বোর্ডে দিলে গেছি, এটা আরো ইজি একটা সূত্র, যে সূত্রটা আপনাদের খুব বেশি প্রয়োজন হয়। সেটা হচ্ছে p স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস 2as। ঠিক আছে, এটার মধ্যে আমরা এখন ক্যালকুলেশন করে ফেলি। তাহলে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস 2gh, যেহেতু g এর জায়গায় এটা
বুঝতে পারছেন? সূত্র এটা, এই সূত্রটাও মুখস্থ করতে হবে। এটাও ত্বরণের সূত্র, কিন্তু এটা সবসময় লাগে না। যখন আপনার অনেক কিছু মিসিং থাকে তখন আপনি লেখা বের করতে পারেন, বেগ বের করতে গেলে এটা লাগে। সো বিটা এখানে আছে বি স্কয়ার, ই স্কয়ার হচ্ছে 0 স্কয়ার প্লাস 2 ইনটু ভি হচ্ছে 9.8 ইনটু 100। তো এখানে হচ্ছে ইকুয়ালস টু প্রথম 1960 কে যদি আমরা রুট করি তাহলে আসে ভি ইকুয়ালস টু 40.271 দেন ডট 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 সামথিং। তো বের হচ্ছে এইটা, বুঝতে পারছি? এই সূত্র ব্যবহারটা তো অনেক শিখে নিলাম, এই সূত্রটাও লাগবে যখন বেগ করতে বের করতে বলবে। বেগ যখন এই যে ভিটা যাবে তখন এই সূত্রটা মাস্ট লাগবে। ক্লিয়ার? জি, ক্লিয়ার তো হতে হবে। হ্যাঁ, তো নিশ্চিত বস্তু এবং আরো অনেক কিছু আছে যেগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো, যেরকম পর্যায়কাল যদি বের করতে বলে যে উপরে ওঠার পর কতটুকু ছিল, নিচে নেওয়ার পর কতটুকু, এই দুটো টাইম, মেন টাইম টুকু যদি বের করতে বলে তাহলে সেটা হবে পর্যায়কাল। সেটার জন্য আলাদা সূত্র আছে। আজকে একদিন আমি সবকিছু বোঝাতে চাই না, আপাতত আপনারা এই দুটা এবং লাস্ট যেটা লিখে দিচ্ছি একটু, সরি, বি স্কয়ার স্কয়ার প্লাস 2 জি বা ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2 as বা ডিএ সলিউশন কম বন্ধনের ক্ষেত্রে। তো এটাও আপনারা চাইলে করতে পারেন। তো এই সূত্রটার অ্যাপ্লাই আপনারা করবেন অবশ্যই। এই সূত্রটা কিছুটা ম্যাথ করবেন, ম্যাথ করলে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আর এগুলো তো দেখালাম, এগুলো কেউ করবেন। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং একটা মূল্যবান কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন, এই আশা রাখি। তো আজকের মতো এতটুকুই। তো সবাই অপেক্ষায় থাকবেন এবং চোখ রাখুন সোল একাডেমিক চেয়ার পার্ট 3 এর জন্য। পার্ট 3 এর জন্য সবাই সোল একাডেমিক চেয়ারকে সাবস্ক্রাইব করে রাখুন। এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।